হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাইন ভাইয়া। আজকে আমরা হাজির হয়েছি যে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়নের লেকচার নিয়ে। আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসটা আমরা দিব, এই অধ্যায়টা। তো সর্বপ্রথম আজকে লেকচার 1 আমরা চালু করব, দেখব যে দেখো পরিবেশ রসায়ন, বায়ুমণ্ডল সম্পর্কে আমরা পরিচিতি করব। বায়ুমণ্ডল কি? তো দেখো বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডল হচ্ছে যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ বিদ্যমান, অদৃশ্য গ্যাসীয় আবরণ বিদ্যমান তাকে বায়ুমণ্ডল বলে। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ বিদ্যমান তাকে আমরা কি বলি? বায়ুমণ্ডল বলি। ওকে, এবার দেখো মণ্ডলের হলো তাহলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত হলো ভাইয়া? 500 কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ বিদ্যমান তাকে আমরা বায়ুমণ্ডল বলবো। এই যে 500 কিলোমিটারের মধ্যে প্রথম যে 11 কিলোমিটারের মধ্যে প্রথম কথা ভালো করে বুঝছো ভাইয়া, প্রথম 11 কিলোমিটারের মধ্যে 75% বায়ু বিদ্যমান এবং 30 কিলোমিটারের মধ্যে 99% বায়ু বিদ্যমান। তার মিনিং হচ্ছে নিচ থেকে ভাইয়া যত উপরের দিকে যাবা ধীরে ধীরে বায়ুর ঘনত্ব কমতে থাকে, কারণ উপরে গেলে বায়ুর ঘনত্ব কমার কারণে বায়ুর প্রেসারটা কমে যায়। তো এই কারণে দেখো যে আমাদের মোট যে 500 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল আমাদের কল্পনা করা হয়েছে, প্রথম 11 কিলোমিটারের মধ্যে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার মধ্যে রয়েছে 75% বায়ু এবং দেখো 30 কিলোমিটারের মধ্যে রয়েছে 99% বায়ু ভাইয়া মাত্র। আর বাকি থাকতে মাত্র রয়েছে 1% বায়ু। তার মানে বায়ুর ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব সব থেকে কি থাকে? বেশি থাকে। এবার দেখো এর বিস্তৃতি কি হচ্ছে। এর বিস্তৃতি দেখো যে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যেতে পারে। এর হচ্ছে ভর হচ্ছে প্রায় হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 15 টন। 5 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 15 টন, বা এই টনটাকে কেজি করলে কি 18 কেজি, কারণ 1 টন সমান 1000 কেজি। তো 10 টু দি পাওয়ার 15 আছে, 1000 দিয়ে গুণ করলে পাওয়ার আরো 3টা বাড়বে, 18 কি হয়? কেজি। এবার চাপ কাকে বলে দেখো ভাইয়া, এই বায়ু চাপটা কিভাবে আসছে। যে বায়ুমণ্ডলের চাপ সমুদ্রের সমতলে বা ঠিক অক্ষাংশে, আমাদের এই যে পৃথিবীটার দ্রাঘিমা অক্ষাংশ রয়েছে, এই অক্ষাংশের সাথে 45 ডিগ্রি কোণে গভীর সমুদ্র, দক্ষিণ দিকে গভীর সমুদ্রে যদি যাওয়া যায়, যেখানে বায়ুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, কথাটা বুঝো ভাইয়া, বায়ুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, সেখানে বায়ুর চাপ ধরে নেওয়া হয়েছে 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। ওই টাইমে ফরাসি বিজ্ঞানীগণ 760 মিলিমিটারের পারদ তা ধরে নেওয়া হয়েছে 1 অ্যাটমসফিয়ারের সমান। এই জন্য ধরা হয় 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদ চাপ। 760 মিলিমিটার পারদ চাপ। এবার দেখো 15 কিলোমিটার উচ্চতায় প্রায় চাপটা থাকে কত? মাত্র 100 মিলিমিটার পারদ চাপ। দেখো যত উপরে যাব, কারণ এই যে দেখো বায়ুর ঘনত্ব কমতে লাগছে, তাহলে বায়ুর চাপটা অটোমেটিক কমে যায় না ভাইয়া? তাহলে 15 কিলোমিটার উচ্চতায় যে আমার চাপটা থাকছে 100 মিলিমিটার পারদ চাপ। আচ্ছা, এবং ঠিক 1000 কিলোমিটার উচ্চতার উপরে
এরটা হয়ে যাচ্ছে 3 × 10⁻7 অ্যাটমসফিয়ার, আরো কমে যায় ভাইয়া। এবং দেখো প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ু ঘনত্বের চাপ হচ্ছে 1.003 অ্যাটমসফিয়ার হবে, এটা কেজি না অ্যাটমসফিয়ার। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুমণ্ডলের চাপ হবে 1.033 অ্যাটমসফিয়ার প্রতি 1 ঘন সেন্টিমিটারের ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ এটা। ওকে, এবার চলে আসো সংযুতি। এই যে বায়ুমণ্ডলটা রয়েছে, এই বায়ুমণ্ডলে কোন গ্যাস ঠিক কতটুকু রয়েছে এর আমরা এখন সংযুতি দেখব। দেখো বায়ুমণ্ডলে সব থেকে বেশি যে বায়ুটা পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে কি 78.09%। এই যে পুরো পৃথিবীতে যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলের সব থেকে বেশি যে গ্যাসটা পাওয়া যায় সেটা নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে 78.09% ভাইয়া। আচ্ছা, তারপরে যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন গ্যাস হচ্ছে কি, দেখো এখানে অক্সিজেন হচ্ছে 20.94%, অক্সিজেন হচ্ছে 20.94%। কার্বন ডাই অক্সাইড 0.03%, কার্বন ডাই অক্সাইড হচ্ছে এখানে কি 0.03%। আশা রাখি বুঝতে পেরেছো। এবং দেখো আর্গন হচ্ছে 0.93%। তাহলে আর্গন কত ভাইয়া, 0.93%। তাহলে নাইট্রোজেন হচ্ছে 78.09%, অক্সিজেন হচ্ছে কি O2 হচ্ছে 20.94%, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%, আর্গন হচ্ছে 0.93%। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের যে বায়ুগুলো রয়েছে তার শতকরা সংযুক্তি। এখানে এটা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত, এটা সবচেয়ে বেশি কোশ্চেন আছে, প্রকৃতিতে প্রাপ্ত নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস আমাদের কোশ্চেন আছে ভাইয়া এর আগে, যে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি সরাসরি বায়ুমণ্ডলে পাওয়া যায়, আর্গন, এবং কত পার্সেন্ট, 0.93%। এবং দেখো কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে 0.03। এগুলো প্রত্যেকটা মেডিকেল পরীক্ষায় ভাই খুবই খুবই ইম্পর্টেন্ট। মেডিকেল পরীক্ষায় প্রায় প্রতি বছরই কোনো না কোনো একটা কোশ্চেন আসে, কোনো বছর আর্গন, তো কোনো বছর কার্বন ডাই অক্সাইড, কোনো বছর অক্সিজেন, কোনো বছর নাইট্রোজেন, একটা না একটা ভাই আসতেই থাকে। সো এটা খুব ভালোভাবে আয়ত্ত নিবা আশা করতেছি। এবার চলে আসো ভাইয়া বিশেষ কিছু তথ্য আমি তোমাদের দিই। বর্তমান পৃথিবীতে গড় তাপমাত্রা কত? এই সারা পৃথিবীতে বর্তমান গড় তাপমাত্রা 15°C ধরা হয়েছে গড় টেম্পারেচার। কারণ এখানে ধরো মরু এলাকায় তাপমাত্রা 50 বেশি আছে, আবার ইউরোপ এলাকাতে তাপমাত্রা কম আছে, সবগুলো মিলে একটা গড় টেম্পারেচার করা হয়েছে। তার গড় টেম্পারেচার হচ্ছে 15°C। আচ্ছা, এবার চলো সব বায়ুমণ্ডলের চাপ নিয়ে আমরা আলোচনা করব। আংশিক চাপ তোমরা মোটামুটি জানো যে আংশিক চাপ কথাটার মিনিং হচ্ছে অংশ বিশেষ চাপ। এই যে একটা বায়ুমণ্ডল গ্যাসের একটা মিশ্রণ রয়েছে না, সবাই মিলে চাপ দিচ্ছে কত অ্যাটমসফিয়ারে ভাইয়া, 1 অ্যাটমসফিয়ার। তো এই যে 1 অ্যাটমসফিয়ারের মধ্যে একমাত্র নাইট্রোজেন কত পার্সেন্ট দিচ্ছে, 78। তাহলে ওই 1 অ্যাটমের 78% কি নাইট্রোজেন দিচ্ছে না ভাইয়া, কারণ সবাই মিলে দিচ্ছে কত অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। তাহলে ও একাই দিয়ে 78। তাহলে এই জন্য বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ 0.78। যদি কোশ্চেন আসে অক্সিজেনের আংশিক চাপ কত হবে, 20% আছে না, অক্সিজেনের আংশিক চাপ হবে 0.209 অ্যাটমসফিয়ার। আশা কি বুঝতে পেরেছো? এই শতকরা সংযুক্তিকে 100 ভাগ করে যেটা আছে সেটা অ্যাটমসফিয়ার। কারণ সবাই মিলে চাপ দিচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যে যত পার্সেন্ট দিচ্ছে 1 অ্যাটমসফিয়ার ঠিক তত পার্সেন্ট দিচ্ছে। 1 অ্যাটমসফিয়ারে 78%, 1 অ্যাটমসফিয়ারে 20%, 1 অ্যাটমসফিয়ারে 0.03%। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় যে আংশিক চাপ, বায়ুমণ্ডলের নাইট্রোজেন আংশিক চাপ। এই দুইটা পরীক্ষা বেশি আছে ভাইয়া, তাই আমি দুইটা লিখে দিলাম। ওকে ফাইন, আশা রাখি তোমরা শতকরা সংযুক্তি এবং এটা পাইলা। এবার চলে আসো এই বায়ুমণ্ডলটাকে আমরা কি তাপ এবং চাপের ভিত্তিতে কয়েকটি অঞ্চলে বিভক্ত করেছি। কিসের ভিত্তিতে ভাইয়া, তাপ এবং চাপের ভিত্তিতে। কারণ যত উপরে যাব দেখো বায়ুর ঘনত্ব কমতে লাগবে, বায়ুর ঘনত্ব যদি কমে যায় ভাইয়া তাহলে অটোমেটিক মানে চাপ কমে যাচ্ছে এবং চাপের সাথে সাথে তার তাপমাত্রা পরিবর্তন ঘটছে। এই তাপ এবং চাপের ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে 4টি স্তরে ভাগ করেছি। কয়টি স্তরে ভাগ করেছি ভাইয়া, 4টি স্তরে। আচ্ছা, কি কি 4টি স্তরে ভাগ করেছি? এক হচ্ছে এই 4টি স্তর বিস্তৃত, এক হচ্ছে চাপ এবং তাপের ভিত্তিতে,
স্তর। এক নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্যাটস কল হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ট্রপোস্ফিয়ার অপর নাম হচ্ছে কি মণ্ডল? ক্ষুব্ধ মণ্ডল। ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত মেরু এলাকায় ট্রপোমণ্ডলের উচ্চতা হচ্ছে কত? এবং মেরু এলাকা থেকে ট্রপোমণ্ডলের উচ্চতা হচ্ছে 8। কথাটা বুঝো, ভূপৃষ্ঠ থেকে ঠিক মিডিল থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত, কিন্তু মেরু এলাকা থেকে তার উচ্চতা হচ্ছে 8 কিলোমিটার। কারণ এটা একটা এইরকম ঢাল শেপে আছে, এই জায়গাটা ছাতা শেপের মতো অনেকটা, এই জায়গাটা উঁচা বেশি, সাইডে উঁচা একটু কি আছে? কম। এই জন্য দক্ষিণ এবং উত্তর মেরুতে আমাদের মেরু এলাকায় উচ্চতা একটু কি থাকে? কম থাকে। সেটা হচ্ছে কি 8 কিলোমিটার। এবং এই অঞ্চলে যত উপরে যাব ধীরে ধীরে বায়ুর ঘনত্ব কমার কারণে তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে। তাহলে এই অঞ্চলে ক্রমে তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে। আচ্ছা, ওকে, ভালো কথা। এবং এখানে তুমি দেখো, এখানে হচ্ছে তাপমাত্রা সর্বনিম্ন হয় 12 কিলোমিটার উচ্চতায়। ঠিক 12 কিলোমিটার উচ্চতায় যে তাপমাত্রা হয় -55°C, -55°C। এবং দেখো, যত উপরে যাব চাপ ক্রমে হ্রাস পেয়ে থাকে। এবং আমরা একটু আগে বললাম ভাইয়া, 15 কিলোমিটার উচ্চতায় যে চাপ হয় কত? 100 মিলিমিটার পারদ চাপ। তুমি ঠিক দেখো তো ভাই, এটা 15 কিলোমিটার উচ্চতায় বলা হয়েছে না? তাহলে এখানে কেন্দ্রে রয়েছে 760 মিলিমিটার চাপ, পারদ চাপ, এবং ঠিক 15 কিলোমিটার উচ্চতায় এখানে হচ্ছে 100 মিলিমিটার পারদ চাপ। স্ট্রাটোস্ফিয়ার বা হচ্ছে শান্ত মণ্ডল। স্ট্রাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, দেখো এখানে স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলটা হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার। স্ট্রাটোস্ফিয়ারটা হচ্ছে 15 থেকে কত কিলোমিটার ভাইয়া? 50 কিলোমিটার। এবং তুমি দেখো যে এখানে যত উপরে যাব আবার ক্রমান্বয়ে তাপমাত্রা কি পেয়ে থাকে? বৃদ্ধি পেয়ে থাকে। ঠিক ভাইয়া 50 কিলোমিটার, ঠিক যেখানে শেষ ভাইয়া, এই 50 কিলোমিটার উচ্চতায় যে তাপমাত্রা আমাদের এখানে হচ্ছে +2°C। এবং দেখো চাপের ক্ষেত্রে যাব, যত উপরে যাব যেহেতু বায়ুর ঘনত্ব কমতে লাগছে, চাপ আরো কমবে, চাপ কমতে থাকে। ফাইন। তার পর অঞ্চলে এটা হচ্ছে বলা হয় 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। মেসোস্ফিয়ার ঠিক এখানে 50 কিলোমিটার উচ্চতায় আমার স্ট্রাটোস্ফিয়ার শেষ হয়েছে। এখানে 50 থেকে 85 কিলোমিটার যে উচ্চতা রয়েছে, এই অঞ্চলটাকে বলা হয় মেসোস্ফিয়ার। এখানে তাপমাত্রা আরো ক্রমান্বয়ে হ্রাস পেয়ে থাকে। এবং ক্রমান্বয়ে হ্রাস পেয়ে এখানে হচ্ছে -93°C এট 83 কিলোমিটার। ঠিক ঠিক 85 এর আগ মুহূর্তে, মানে 85 এর আগে, মানে 83 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হয় -93°C। এটা ক্রমান্বয়ে চাপ কি পেয়ে থাকে? হ্রাস পেয়ে থাকে, মানে কমতে থাকে। ক্রমান্বয়ে চাপ কি পেয়ে থাকে? হ্রাস পেয়ে থাকে। এবং 4 নাম্বার দেখো থার্মোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, তাপমণ্ডল। থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল, এই থার্মোস্ফিয়ারটা হচ্ছে কি 85 থেকে ঠিক শেষ পর্যন্ত 500 কিলোমিটার পর্যন্ত। 85 থেকে কত কিলোমিটার পর্যন্ত ভাইয়া? 500 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চল ক্রমান্বয়ে কি পেয়ে থাকে? তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে। ঠিক 1727°C তাপমাত্রায় বা 2000 কেলভিন হয়। 1727°C তাপমাত্রা অথবা 2000 কেলভিন হয়। এখানেও চাপ ক্রমান্বয়ে কমতে থাকে। তাহলে আমরা পেলাম তাপমণ্ডল এবং এই একটা যে শান্তমণ্ডল, এটা ক্ষুব্ধমণ্ডল। এই বিষয়ে আমরা আলোচনা করব, এটা কেন ক্ষুব্ধমণ্ডল বলা হচ্ছে, এটা কেন শান্তমণ্ডল বলা হচ্ছে। আর তাপমণ্ডল বলার কারণ তো বুঝতে পারছো, যে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি তাপ পাওয়া যায় থার্মোস্ফিয়ার, তাই এর নামই দেওয়া হয়েছে থার্মোস্ফিয়ার, মানে তাপমণ্ডল। কথা কি বুঝতে পেরেছো? এবার তুমি দেখো যে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, এর বৈশিষ্ট্য এবং কোনটার সম্পর্কে কি আমরা বিস্তারিত জানার ট্রাই করব। আচ্ছা, ওকে, ফাইন। সর্বপ্রথম আমরা পড়ব ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে তাহলে ভূপৃষ্ঠ থেকে ঠিক 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে ট্রপোস্ফিয়ার বলে। এই অঞ্চলে
এ অঞ্চলে তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে। তাহলে দেখো ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে ট্রপোস্ফিয়ার বলে, এবং এই অঞ্চলে পর্যায়ক্রমে তাপমাত্রা কি পেয়ে থাকে? হ্রাস পেতে থাকে। এবং দেখো যে এই অঞ্চলে ল্যাপস রেট এই অঞ্চলে ল্যাপস রেট পজিটিভ। কথা হচ্ছে ল্যাপস রেট কাকে বলে? এই যে তাপমাত্রা হ্রাসকরণটাকে বলে ল্যাপস রেট। যেহেতু এই অঞ্চলে তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে, তাই এই অঞ্চলে ল্যাপস রেট কি হবে? পজিটিভ। এই অঞ্চলে ল্যাপস রেট কি হবে? পজিটিভ। এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা -55°C, তা 12 কিলোমিটার উচ্চতায়। এই অঞ্চলের প্রধান উপাদান হচ্ছে বায়ুমণ্ডল উপাদান। এই অঞ্চলের প্রধান উপাদান বায়ুমণ্ডলের উপাদান। এই যে নাইট্রোজেন, অক্সিজেন, কি কি? যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন ইত্যাদি, এগুলো হচ্ছে এই অঞ্চলের প্রধান উপাদান। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, জলীয় বাষ্প, ধুলাবালি, এগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার অঞ্চলের প্রধান উপাদান। আচ্ছা, কথা হচ্ছে কি এই অঞ্চলকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়? দেখো ভাই, যতগুলো প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যেমন ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, যত প্রকার প্রাকৃতিক দুর্যোগ সব কিন্তু এই ট্রপোস্ফিয়ার অঞ্চলে ঘটে। তাই এই অঞ্চলকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। যেমন দেখো মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, শিশির, কুয়াশা, ঝড় সব এই অঞ্চলে ঘটে, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলে। তাই একে ক্ষুব্ধ মণ্ডল বলে। তাই একে কি মণ্ডল বলে? ক্ষুব্ধ মণ্ডল বলে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, শিশির, কুয়াশা, ঝড় এসব এই স্তরে ঘটে, তাই একে কি মণ্ডল বলে? ক্ষুব্ধ মণ্ডল বলে। এবং দেখো কোন স্থানের আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডল। তারপরে এই যে আবহাওয়া সংস্থা যে এই যে বিষয়গুলো বলাবলি করে, এটা মেইনলি হচ্ছে ভাইয়া ট্রপোস্ফিয়ার অঞ্চলের জন্য। কোন অঞ্চলের জন্য ভাইয়া? ট্রপোস্ফিয়ার অঞ্চলের নির্ভর করে। ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 7 ডিগ্রি করে কি পায়? হ্রাস পায়। তার মিনিং হচ্ছে যে প্রতি 1 কিলোমিটার, 1000 মিটার মানে কি বোঝাচ্ছে? 1 কিলোমিটার উপরে যত যাবে ধীরে ধীরে কয় ডিগ্রি করে তাপমাত্রা হ্রাস পেতে থাকবে ভাইয়া? 7 ডিগ্রি করে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। এই জন্য ঠিক ফাইনাল একবারে 15 কিলোমিটার উচ্চতায় যে তাপমাত্রা -55.5 ডিগ্রি হয়ে যায়, 55 ডিগ্রি। এবার বায়ুমণ্ডলে 75% উপাদান, এই দেখুন 75% উপাদান ভূপৃষ্ঠ থেকে কি 11 কিলোমিটার উচ্চতার মধ্যে বিদ্যমান, এবং আমরা বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ারে বাস করি। এবং একটু লিখে দিলাম, এবং 99% বায়ু থাকে 30 কিলোমিটারে। কত? 99% বায়ু থাকে কত কিলোমিটার উচ্চতায়? 30 কিলোমিটার উচ্চতার মধ্যে। লিখে দিলাম একটু আগে ভাইয়া। তাহলে এই হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার সম্পর্কে আলোচনা। এবার আমরা চলে আসবো হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। এবার আমরা আলোচনা করব কি ভাইয়া? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আলোচনা করার জন্য তাহলে কোন অঞ্চলটাকে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার বলছি বা এটাকে কেন শান্তমণ্ডল বলা হচ্ছে সেটা আলোচনা করব আমরা। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার
পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এবার একটা জিনিস লক্ষ্য করবা, এই অঞ্চলে পুনরায় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রথমে হ্রাস পাইছে, এই অঞ্চলে পুনরায় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। তাহলে কথাটা হচ্ছে কি, এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। পর্যায়ক্রমে তুমি যত দেখবা এই অঞ্চলে তাপমাত্রা কি পেয়ে থাকে ভাইয়া, বৃদ্ধি পেয়ে থাকে। তাই এই অঞ্চলে ল্যাপস রেট কি হবে, নেগেটিভ। তাই এই অঞ্চলে ল্যাপস রেট নেগেটিভ হবে, কারণ এখানে তাপমাত্রা হ্রাসকরণটাকে বলা হচ্ছে ল্যাপস রেট। যখন তাপমাত্রা হ্রাস করতে চাচ্ছ, হ্রাস হচ্ছে, ওখানে ল্যাপস রেট পজিটিভ। যখন তাপমাত্রা তুমি হ্রাস করতে চাচ্ছ কিন্তু উল্টা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা ল্যাপস রেট হবে কি, নেগেটিভ। কারণ তুমি যেটা করতে চাচ্ছ সেটা না হয়ে উল্টা বৃদ্ধি পাচ্ছে, তোমার করার কি বিপরীত যাচ্ছে না, তাই ল্যাপস রেট ধরা হচ্ছে নেগেটিভ। এই অঞ্চলে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই অঞ্চলে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না, তাই একে শান্ত মণ্ডল বলে। এই অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করে, আর আগেরটা দিয়ে এখানে যাত্রীবাহী বিমান, এখানে আগেরটা এটা ছিল সব ট্রপোস্ফিয়ারে যাত্রীবাহী বিমান, যাত্রীবাহী বিমান চলাচল করে এই ট্রপোস্ফিয়ার দিয়ে। আর স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করে, কি বিমান, জেট বিমান। এবং সব থেকে মূল কথা হচ্ছে এই উপাদানের বায়ুমণ্ডলের বেশিরভাগ ওজন, মানে এই অঞ্চলের প্রধান উপাদান হচ্ছে ওজোন গ্যাস। এই অঞ্চলের প্রধান উপাদান, প্রচুর কোশ্চেন আছে ভাইয়া, প্রধান উপাদান ওজোন, O3 গ্যাস। এই অঞ্চলের প্রধান উপাদান হচ্ছে ওজোন গ্যাস, তাই এখানে কি রয়েছে, ওজোন স্তর রয়েছে। তাহলে কোন অঞ্চলে ওজোন স্তর রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন স্তর রয়েছে। এবং দেখো স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে উষ্ণতার কারণ হচ্ছে এই ওজোন স্তর ইউভি রশ্মি কি করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে। তোমার কথা হচ্ছে কি, এখানে তাপমাত্রা উল্টা বৃদ্ধি পেয়ে 2 ডিগ্রি কেন হলো, যেহেতু যত উপরে যাচ্ছি বায়ুর ঘনত্ব কমে যাচ্ছে, হিসাবে তাপমাত্রা তো আরো কমে যাওয়ার কথা। তাহলে এই ক্ষেত্রে কেন তাপমাত্রা না কমে কেন বৃদ্ধি পাচ্ছে, প্রশ্নটা জাগতে পারে। কারণ এখানে দেখো, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে যেহেতু ইউভি রশ্মি প্রোটেক্ট করতে পারে ওজোন স্তর, তো ইউভি রশ্মি প্রোটেক্ট করে দিচ্ছে, তখন ওই অঞ্চলে তাপমাত্রা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে ওজোন দ্বারা কি ইউভি রশ্মি শোষণ হচ্ছে, এই কারণে এই অঞ্চলের তাপমাত্রা কি পাচ্ছে ভাইয়া, তোমার হচ্ছে উল্টা বৃদ্ধি পাচ্ছে। এবার চলে আসো মেসোস্ফিয়ার। কথা হচ্ছে মেসোস্ফিয়ার কাকে বলে, তাহলে মেসোস্ফিয়ার অঞ্চল কোনটা, বায়ুমণ্ডলের দেখো ভাইয়া বায়ুমণ্ডলের এই যে ভূপৃষ্ঠটা রয়েছে, তাহলে ভূপৃষ্ঠটা আমরা কিন্তু 50 কিলোমিটার পর্যন্ত কি পেলাম, 50 কিলোমিটার পর্যন্ত আমরা স্ট্র্যাটোস্ফিয়ার পেয়েছি। ওকে ফাইন। এবার হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত হচ্ছে কি বলতো, মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত
বিস্তৃত অঞ্চলকে 50 কিলোমিটার থেকে 25 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে মেসোস্ফিয়ার বলে। এবং তুমি দেখো এই অঞ্চলের তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করে। এই অঞ্চলের তাপমাত্রা এই অঞ্চলে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। এই অঞ্চলে তাপমাত্রা কি পেতে থাকে ভাইয়া? হ্রাস পেতে থাকে। এবং তার জন্য এই অঞ্চলে ল্যাপসেট হবে কি? পজিটিভ। এই অঞ্চলে ল্যাপস রেট পজিটিভ হয়। এই অঞ্চলে ল্যাপস রেট কি হয়? পজিটিভ। এখন কথা হচ্ছে কি ভাইয়া, ল্যাপস রেট পজিটিভ এবং এই অঞ্চলে তাপমাত্রা সবথেকে কম -93 ডিগ্রি সেলসিয়াস পেলাম। তাই এই অঞ্চলে তাপমাত্রা সবথেকে কম হয়, একে শীতলতম মণ্ডল বলা হয়। প্রশ্ন আসতে পারে সবচেয়ে শীতলতম মণ্ডল কোনটা? এই অঞ্চলে সবচেয়ে তাপমাত্রা কম হয়, এই অঞ্চলে সবচেয়ে তাপমাত্রা কম হয়, একে শীতলতম মণ্ডল বলে। এই যে বায়ুমণ্ডলের শীতলতম অবস্থান পৌঁছায় এই অঞ্চলে, সব থেকে শীতলতম অঞ্চল এই অঞ্চলে রয়েছে। এবং দেখো যে উল্কাপিণ্ড যখন উল্কাপিণ্ড আসে এই মেসোস্ফিয়ারে এসে পুড়ে ধ্বংস হয়ে যায়। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, উপর থেকে যখন উল্কাপিণ্ড পড়তে শুরু করে, ঠিক মেসোস্ফিয়ার যখন ঠান্ডা আবহাওয়ার কাছে আসে, তখন উল্কাপিণ্ডটা পুড়ে, আমরা দেখতে পাই যে একটা জিনিস পড়তেছে পড়তেছে হঠাৎ করে এসে কি আগুন ধরে শেষ হয়ে গেল। এই পুড়ে ছাই হয়ে ধ্বংস হয়ে যায় কোন অঞ্চলে এসে? মেসোস্ফিয়ার অঞ্চলে এসে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টা। এবং এই অঞ্চলের উপাদানগুলো কি কি? এই অঞ্চলের উপাদান সমূহ, এই অঞ্চলে কি কি উপাদান রয়েছে? এই অঞ্চলে পার্সোনাল নির্দিষ্ট কোনো উপাদান নাই, যেমন অন্যান্য অঞ্চলে প্রত্যেকটা উপাদান ছিল। এখানে কিছু ওজোন গ্যাস থেকে যায় O3, ওজোন আয়নিত অবস্থা থাকে, O2 থাকে, N2+ থাকে ইত্যাদি। এগুলো কিছু আয়নিত অবস্থা থাকে, কিছু ওজোন গ্যাস থাকে, কিছু পরিমাণ ওজোন গ্যাস পাওয়া যায়। তাহলে সব থেকে ওজোন গ্যাস কোথায় বেশি পাওয়া যায়? স্ট্রাটোস্ফিয়ারে। এবং মেসোস্ফিয়ারে কিছু পরিমাণ ওজোন গ্যাস পাওয়া যায়, এবং ওজোন O3+ এবং অক্সিজেন প্লাস, O2+, N2+ ইত্যাদি কিছু আয়নিত পাওয়া যায়, যেটা এর পরের ক্ষেত্রে লাগবে। এই যে থার্মোস্ফিয়ার, এবার আমরা পড়বো থার্মোস্ফিয়ার ভাইয়া বা তাপমণ্ডল। দেখো যে থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল কাকে বলে? তাহলে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে থার্মোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলের 85 থেকে 500 কিলোমিটার এই বিস্তৃত অঞ্চল যেটা রয়েছে, এই অঞ্চলকে থার্মোস্ফিয়ার বলে। কি বলে? থার্মোস্ফিয়ার বলে। এখন আমাদের কথা হচ্ছে ভাইয়া, এই যে অঞ্চলে যদি থার্মোস্ফিয়ার বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এই অঞ্চলে তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেতে থাকে। যদি তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেতে থাকে, তাহলে অবশ্যই এই অঞ্চলে ল্যাপস রেট কি হবে? পজিটিভ। এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে, এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে, এবং এই অঞ্চলে ল্যাপস রেট
নেগেটিভ হবে। এই অঞ্চলে সবচেয়ে তাপমাত্রা বেশি থাকায় একে আয়নোস্ফিয়ার বলা হয়। এই অঞ্চলের প্রধান উপাদানগুলো কি কি? এই অঞ্চলের প্রধান উপাদানগুলো হচ্ছে N2+, O2+, NO+, NO2+ ইত্যাদি। এই অঞ্চলে সবকিছু আয়নিত অবস্থা থাকে, তাই এই অঞ্চলের নাম কিন্তু আয়নোস্ফিয়ার। এই অঞ্চলের অপর নাম হচ্ছে কি ভাই? আয়নোস্ফিয়ার। এবং তুমি দেখো যে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র, এই যে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে নাসা বা বিভিন্ন, এগুলো সব এই অঞ্চলে অবস্থান করে। ঠিক থার্মোস্ফিয়ার ওপরে না, কিন্তু মেসোস্ফিয়ার যেখানে শেষ, ঠিক ওই জায়গাতে রয়েছে। সৌর বা আলোর দূর হচ্ছে ইউভি অঞ্চলে শোষণ, সৌর আলোর যে ইউভি অঞ্চলের রশ্মি শোষণ করে থাকে এই অঞ্চলে। তারপর দেখো এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য থাকে। তাহলে এখানে তুমি দেখো এক্সোস্ফিয়ার, তো এক্সোস্ফিয়ার কাকে বলে? থার্মোস্ফিয়ারের ঠিক শেষ যে প্রান্ত শুরু হবে ওই জায়গাটাকে এক্সোস্ফিয়ার বলে। ওই এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে। আমরা সবাই মোটামুটি জানি পৃথিবীতে যে নক্ষত্র রয়েছে সূর্যের মধ্যে কি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। তাহলে এই সূর্যের কাছাকাছি বোঝাচ্ছে যত উপরের দিকে যাচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্যতা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, থার্মোস্ফিয়ারের নিচের অংশ দেখো, থার্মোস্ফিয়ার যে নিচে যে অংশ রয়েছে ওটা উপরের অংশ, এক্সোস্ফিয়ার কিন্তু উপরের, থার্মোস্ফিয়ার উপরের অঞ্চলটাকে, নিচের যে অঞ্চলটা রয়েছে এই অংশটাকে কেনেলি হেভিসাইড স্তর বলে। এই অঞ্চলটাকে বলে কি বলা হয়? কেনেলি হেভিসাইড। কারণ এই স্তর বৃহৎ তরঙ্গে প্রতিফলন করে। আমরা যে বৃহৎ তরঙ্গটা নিক্ষেপ করি, ঠিক থার্মোস্ফিয়ারের নিচের যে অঞ্চলটা রয়েছে এটা কেনেলি হেভিসাইড অঞ্চল স্তর বলা হয়। এই কেনেলি হেভিসাইড স্তরে আঘাত পর ওইটা বেঁকে ওইখান থেকে আবার ফিরে আসে, প্রতিফলন হয়ে আসে, প্রতিফলিত হয়। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বৃহৎ তরঙ্গ বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ারে বাধা। তাহলে আমি বললাম না যে এই যে থার্মোস্ফিয়ার যে অঞ্চলটা রয়েছে ভাইয়া, এর নিচ সাইডটাকে বলা হয় আয়নোস্ফিয়ার আর উপরের সাইডটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার 85 থেকে 500, এই 85 আশপাশ এটাকে বলা হয় আয়নোস্ফিয়ার বা এটাকে কেনেলি হেভিসাইড। এখানে বৃহৎ তরঙ্গ আঘাত পেয়ে ফিরে আসে। আর ঠিক উপরের অঞ্চলটাকে বলা হয় এক্সোস্ফিয়ার, ওখানে আমাদের তাপমাত্রা বেশি থাকে, ওখানে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য বা আধিপত্য বেশি থাকে। আয়নোস্ফিয়ারে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। আমরা এই যে বায়ুমণ্ডলটাকে মোট দুটি অঞ্চলে বিভক্ত করেছি, সেটা কি হচ্ছে? একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে কি হেটেরোস্ফিয়ার। তুমি দেখো তুলনার বিষয় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এটা প্রায় হচ্ছে কি দেখো প্রায় 85 কিলোমিটার পর্যন্ত এবং এটা হোমোস্ফিয়ার। এবং হেটেরোস্ফিয়ার হচ্ছে কি 85 কিলোমিটারের উপরে বিস্তৃত। গ্যাসীয় উপাদানগুলো কি কি? এখানে দেখো 78.09% নাইট্রোজেন। তারপর হচ্ছে কি এই যে বায়ুমণ্ডলে যে উপাদানগুলো আছে 78.09% নাইট্রোজেন। তারপর হচ্ছে 20.94% হচ্ছে কি অক্সিজেন এবং অন্যান্য গ্যাসগুলো যেমন আর্গন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এগুলো ছিল। এখানে বায়ুমণ্ডল উপাদান অণু আয়ন অবস্থাকে আমরা দেখলাম হেটেরোস্ফিয়ার, কিন্তু অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এবং দেখো তাপীয় পরিবহন, এখানে তাপীয় পরিবহন ঘটে কারণ যেহেতু এখানে বায়ু উপাদানগুলো রয়েছে, তাপ শোষণ করার পর যখন ভূপৃষ্ঠে তাপ আসে, তাপ আসার পর ওই তাপটা বিকিরণ করে। এই বিকিরিত তাপ যখন বায়ুমণ্ডলের উপরে পড়ে তখন বায়ুর আলোগুলো ওই তাপটাগুলো কি করে উপাদানগুলো শোষণ করে আবার স্থান চেঞ্জ করে, তাই এটা পরিবহন ঘটে। এবং এখানে তাপের কোনো পরিবহন ঘটে না। তাহলে অন্তর্ভুক্ত স্তরগুলো কি কি রয়েছে? হোমোস্ফিয়ার মানে ঠিক যে পর্যন্ত মানুষের যাতায়াত রয়েছে, মানুষ যেতে পারে, সেটা কি কি দেখো? ট্রপোস্ফিয়ারে মানুষ বসবাস করে, স্ট্রাটোস্ফিয়ার যাতায়াত করতে পারে, মেসোস্ফিয়ার পর্যন্ত চলাচল রয়েছে। এবং এই হেটেরোস্ফিয়ারের মধ্যে রয়েছে কি থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারের নিচের অংশটাকে থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ার দেখো, এবং থার্মোস্ফিয়ারের উপরের স্তরটাকে বলা হয় কি এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার যেখানে শেষ অপর একটা শুরু হয় ওটাকে এক্সোস্ফিয়ার বলে। আশা রাখি তোমরা সব বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে, আমরা আসবো হচ্ছে কি যা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, কি কি মনে রাখতে হবে আমাদের? দেখো, এক নম্বর হচ্ছে
ট্রোপোপাউজ বা ট্রোপোবিরতি। ট্রোপোপাউজ বা ট্রোপোবিরতি, এই যে দেখো আমাদের এই পৃথিবী পৃষ্ঠের পর তারপরে এই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আমরা যেখানে ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ এবং এটা পৃথিবীর কেন্দ্র যদি হয় মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে, তাহলে এরপরে হচ্ছে কি এই যে ট্রোপোস্ফিয়ার আর এখানে স্ট্রাটোস্ফিয়ার, এর ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ আর স্ট্রাটোস্ফিয়ার যেখানে শুরু, এই অঞ্চলটার নাম হচ্ছে ট্রোপোপোজ। ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী যে অঞ্চলটা রয়েছে পাতলা বায়ুস্তর তাকে বলা হয় ট্রোপোপোজ। এবং দেখো স্ট্রাটোপাউজ বা স্ট্রাটোবিরতি বা স্ট্রাটোপোজ, এর নাম স্ট্রাটোপোজ বা স্ট্রাটোপাউজ বা আমরা বলতে পারি স্ট্রাটোবিরতি। তাহলে এটা সেম, যেখানে স্ট্রাটোস্ফিয়ার শেষ এবং মেসোস্ফিয়ার শুরু, ঠিক এই অঞ্চলটাকে যে স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী যে পাতলা বায়ুস্তর রয়েছে তাকে আমরা বলি কি স্ট্রাটোপাউজ। এবার দেখো মেসোপাউজ বা মেসোবিরতি। মেসোপাউজ বা মেসোবিরতি কাকে বলতে পারি আমরা, দেখো যে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী যে বায়ু পাতলা বায়ুর স্তর রয়েছে, মেসোস্ফিয়ার যেখানে শেষ এবং থার্মোস্ফিয়ার যেখানে শুরু, ঠিক এই যে স্তরটা রয়েছে যে পাতলা স্তর, এই বায়ু স্তরটাকে বলা হয়, যেটাকে আলাদা করেছে দুইটাকে পাতলা বায়ু স্তর দ্বারা, ওটাকে আমরা বলি মেসোপাউজ বা মেসোপোজ বা মেসোবিরতি। এরপরে আমরা চলে আসবো দেখো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস টপিকে। আমাদের ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস টপিকের জন্য দেখো যে ঘূর্ণিঝড় সৃষ্টিতে বিভিন্ন নিয়ামকের প্রভাব, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঘূর্ণিঝড় কি কি নিয়ামকের উপর ডিপেন্ডেবল। আচ্ছা, ঝড় কিভাবে সৃষ্টি হয় সে বিষয়ে একটু আলোচনা করি তোমাদের সামনে, তাহলে তোমরা বিষয়টা আরো সহজে ক্লিয়ার করতে পারবা। ধরো কোন একটা অঞ্চলে তাপমাত্রা বেশি পড়ছে, এই যে আমাদের এখন বৈশাখ মাস চলতেছিল, তো কালবৈশাখী ঝড়গুলো হয়, তো ম্যাক্সিমাম কালবৈশাখী ঝড় কখন হয় ভাইয়া বলো তো? কালবৈশাখী ঝড়গুলো বিকেলের টাইমে হয়। আচ্ছা, কারণটা কি? দুপুরের সময় যখন খুব তাপমাত্রা বেশি থাকে, সূর্যের তাপ বেশি পড়ে, তখন একটা অঞ্চলের তাপ হালকা হয়ে যায়, বায়ু হালকা হয়ে যায়, ওই বায়ুটা উপরে উড়ে চলে যায়। বায়ুটা যখন উপরে উড়ে চলে যায় তখন কি হচ্ছে ভাইয়া, দেখো যে বাইরের যে সাইডে তাপমাত্রা কম ছিল বা নদীর ধার নদীতে, সেখানে বায়ুর তাপটা সরাসরি পানি পেয়েছিল, তো পানি পাওয়ার পর ওই তাপটা কিন্তু বায়ুমণ্ডল পায় নাই, পানি শোষণ করেছিল। তখন ওই অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি থাকে, আর যেখানে তাপমাত্রা স্থলে, কারণ স্থলে বায়ু আসার পর ওই বায়ু সরাসরি বিকিরণ করে উপরে উঠাই দেয়, সরাসরি বিকিরণ করে কি হয়, উপরে উঠে যায়, এবং ওই বায়ুটা যেখানে বায়ুগুলো থাকে তারা ওই তাপটাকে শোষণ করে। তোমরা হয়তো জানো যে গরমের সময় কিন্তু এই গুগল ম্যাপে দেখবা যে লেখা থাকে যে তাপমাত্রা 37 বাট ফিলিংস 45। কারণটা কি? সূর্যের তাপ সরাসরি পড়ছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু ওই আমাদের কি ভূপৃষ্ঠ তাপটাকে বিকিরণ করার পর ওই তাপটাকে বায়ুর যে উপাদানগুলো রয়েছে, গ্যাসগুলো, তারা শোষণ করে নেয়, শোষণ করে তার তাপমাত্রা বেড়ে যায়, তখন ফিলিংসটা আমাদের বেশি দেখায়। ওই কথাটা হচ্ছে কি, যে যখন ওই বায়ুগুলো বেশি তাপ শোষণ করে নেয় তখন বায়ুগুলো হালকা হয়ে উপরের দিকে চলে যায়, ওই জায়গাটা শূন্য হয়ে যায়, বায়ু শূন্য হয়ে যায়। তখন যে জায়গায় বায়ুর ঘনত্ব বেশি ওখান থেকে বায়ুর একটা ফ্লো ধরে, তখন আমরা কি হাওয়া পাই বা ঝড় সৃষ্টি হয়। এই জন্য দায়ী হচ্ছে কে ভাইয়া? তাপমাত্রা। তাহলে বায়ুর ঘনত্ব দায়ী, তাপের উপর বায়ুর ঘনত্ব ডিপেন্ডেবল। এবং হচ্ছে কি, এখানে বায়ু যেখানে বেশি চাপ বেশি, আর বায়ু যেখানে চাপ কম তাহলে বায়ু চাপ ডিপেন্ড করছে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা। যেহেতু আমাদের ঘূর্ণিঝড়গুলো জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়গুলো কোথায় সৃষ্টি হয়? সমুদ্রে সৃষ্টি হয়। ওই সামুদ্রিক যে অঞ্চলটা রয়েছে বা সমুদ্রের জলীয় বাষ্পের অবস্থার উপর ডিপেন্ডেবল করছে। এবং এখানে তোমার দেওয়া আছে দেখো ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ। এই দেখো গভীর সমুদ্রে পানির উচ্চ তাপমাত্রা, পানির উপরে কি তাপমাত্রা যখন উচ্চ তাপমাত্রা বেড়ে যায়, উচ্চ তাপমাত্রা এবং বায়ুর নিম্নচাপ সৃষ্টির কারণ। এই যেটা আমি বললাম, যখন কোন সমুদ্রে কোন একটা অঞ্চলে তাপমাত্রা বেশি পড়ে তখন ওই অঞ্চলের বায়ুটা কি হয়ে যায়, বেশি গরম হয়ে যায়। এবং সাইডে যেখানে তাপমাত্রা কম, এখানে বায়ু তাপ কম হওয়ার কারণে বায়ুর ঘনত্ব বেশি থাকে। যেখানে তাপমাত্রা বেশি পড়লো ওই বায়ুটা উপরে উঠে চলে গেছে। তো একটা অঞ্চলের যদি বায়ু চলে যায়, তখন এখানে চলে গেলে তখন সাইডের যে বায়ুগুলো রয়েছে এগুলো একটা দৌড় ধরে, তখন বিভিন্ন দিক সাইডে দৌড় ধরলে তখন একটা ঘূর্ণন সৃষ্টি হয়, আর এইভাবে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়ে থাকে। দেখো যে গভীর সমুদ্রতে পানির উচ্চ তাপমাত্রা এবং সমুদ্রের নিম্নচাপ সৃষ্টির ফলে আমাদের সাধারণত এটা ঘটে থাকে। সাধারণত সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা, এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া,
27°C এবং 80 ফারেনহাইট এর বেশি হতে হয়। তাহলে সাইক্লোন তৈরি হতে বা ঘূর্ণিঝড় তৈরি হতে তাপমাত্রা কত হওয়া লাগবে? সাইক্লোন বা ঘূর্ণিঝড় হতে তাপমাত্রা সাধারণত লাগে কত ভাইয়া? তুমি দেখো যে 27°C বা 80 ফারেনহাইট। এরপরে দেখো নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে 3টি স্তর অতিক্রম করতে হয়। কয়টি স্তর অতিক্রম করতে হয় ভাইয়া? 3টি স্তর অতিক্রম করতে হয়। এবার দেখো ক্রান্তি ও ঘূর্ণিঝড়। ওকে ফাইন। এবার দেখো ক্রান্তীয় ঘূর্ণিঝড় নিরক্ষরেখার উত্তর দিকে 5 থেকে হচ্ছে 20° উত্তর অক্ষাংশের মধ্যে যে ঘূর্ণিঝড় সংঘটিত হয় সাইক্লোনের গতিবেগ কমপক্ষে 863 কিলোমিটার বা 40 মাইল পার ঘন্টা পর্যন্ত হয়, তাকে আমরা কি বলি? ক্রান্তীয় ঘূর্ণিঝড়। আমি আবারও বলছি, দেখো যে নিরক্ষরেখার উত্তর দিকে, ঠিক অক্ষরেখা নিরক্ষরেখা উত্তর দিকে 5 থেকে 20° উত্তর অক্ষাংশে মধ্যে যে ঘূর্ণিঝড়টা সংঘটিত হয় এবং এই ঘূর্ণিঝড়ের গতিবেগ যদি 63 কিলোমিটার পার ঘন্টা বা 40 মাইল পার আওয়ার পর্যন্ত হয়, তাহলে তাকে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলে। এই যে পূবালী বায়ু কাকে বলে? পূবালী বায়ু মানে পূর্ব দিক থেকে সবসময় একটা হাওয়া বইতে থাকে। তোমরা জানো কিনা এটা কারণটা কি সেটা আমি বলি তোমাদের। সূর্য সবসময় পশ্চিম দিকে যায়, যে সূর্য যেহেতু পশ্চিম দিকে আছে, তাহলে সূর্য যেহেতু পশ্চিম দিকে আছে, পশ্চিম দিকে আমাদের তাপমাত্রা বেশি। পূর্ব দিকে ধীরে ধীরে আমাদের রাতে পরিণত হতে আসছে, বিকাল হচ্ছে, রাত হচ্ছে, ওইদিকে বায়ুর তাপমাত্রা কম থাকে, বায়ুর ঘনত্ব বেশি থাকে। এবং পশ্চিম দিকে সবসময় বায়ুর ঘনত্ব কি থাকে? কম থাকে। তাহলে এই পূর্ব দিকের বায়ুর ঘনত্ব বেশি আর পশ্চিম দিকে বায়ুর ঘনত্ব কম। এখানে এই বায়ুটার গ্যাপটা পূরণ করার জন্য পূর্ব দিক থেকে হাওয়া সবসময় একটা পশ্চিম দিকে বয়ে থাকে, আর এই হাওয়াটাকে বলা হয় পূবালী হাওয়া। পূবালী মানে পূর্ব দিক থেকে আসছে, তাই পূবালী হাওয়া কি হচ্ছে দেখো, ট্রপিক্যাল রিজিয়ন এর যে বায়ু প্রবাহ ঘন্টায় দিবা এবং রাত্রি দিন ভাগে কিন্তু সবসময় হাওয়া আসে, কারণ রাতের দিকে যে অঞ্চলে যেমন দেখো এখন আমাদের এখানে দিন, তাহলে আমাদের পূর্ব সাইডে কিন্তু এখন এই মুহূর্তে কি আছে? রাত আছে, ওদিকে রাত আর এদিকে দিন, তাহলে এখানে তাপমাত্রা বেশি আছে, তাহলে এখানে বায়ু প্রবাহ আমাদের সবসময় পূর্ব দিক থেকে আসতে থাকবে, এটাকে বলা হয় পূবালী হাওয়া। তাহলে এই যে প্রতি ঘন্টায় যে দিবা ভাগে সবসময় দিন ভাগের দিকে সবসময় বায়ু আসতে থাকে, তো ঘন্টায় 20 কিলোমিটার বেগে চলে, তাকে বলা হয় পূবালী বায়ু বলে। এবার চলে আসো ভাইয়া সুপার সাইক্লোন। আমরা বলবো সুপার সাইক্লোন কাকে বলে? বাতাসের গতিবেগ যদি 250 কিলোমিটার পার আওয়ার হয়, 250 কিলোমিটার পার আওয়ারের বেশি হলে তখন তাকে আমরা সুপার সাইক্লোন সৃষ্টি হয়। তখন তার কি সৃষ্টি হয়? সুপার সাইক্লোন সৃষ্টি হয়। বিশেষ তথ্য দেখো, নিম্নচাপের ক্ষেত্রে ব্যবহৃত একক হচ্ছে টর, এবং বায়ুচাপের আমরা চাপের একক হচ্ছে এখানে ইউজ করা হয় টর। তাহলে কি বলা হলো? নিম্নচাপের ক্ষেত্রে ব্যবহৃত একক হচ্ছে টর। আচ্ছা মনে রাখবা, আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে কিছু এমসিকিউ আমরা দেখে নেব ভাইয়া, বোর্ড পরীক্ষা যেগুলো এসছে। বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার এর প্রধান উপাদান কি? একটু আগে বললাম বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার প্রধান উপাদান হচ্ছে ওজোন গ্যাস। কি গ্যাস ভাইয়া? ওজোন গ্যাস। দেখো 2 নম্বর কথা হচ্ছে বায়ুমণ্ডলে কোনটি সবচেয়ে শীতলতম স্থান? সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে মেসোস্ফিয়ার। লিখে দিয়েছিলাম যে শীতলতম মণ্ডলের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এবং দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ভাইয়া, নামই দেখে বুঝতে পারছি, থার্মোস্ফিয়ার। আশা রাখি এইভাবে আমরা যে টপিকটা পড়লাম, আমরা এমসিকিউ গুলো সলভ করে দিলাম। এবার বোর্ড কোশ্চেন বাকিগুলো তোমরা সলভ করে নিবা, সবগুলো খুব ক্লিয়ারলি হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।